হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে সেকেন্ড চ্যাপ্টার মানে 1.2 চ্যাপ্টার যেটা রয়েছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, সেটা আমরা স্টার্ট করতে চলেছি। অলরেডি 1.1 যে চ্যাপ্টার বল ও চাপ, কেমন বল ও চাপ যে চ্যাপ্টারটা ছিল আমাদের, সেটা কিন্তু খুব সহজ করে আমরা বুঝে নিয়েছি। বেশ কয়েকটা ক্লাস আমাদের দেওয়া হয়েছে, সেখানে এই টেক্সট বইয়ের মধ্যে যা কিছু কনসেপ্ট আছে, মানে একদম সহজ থেকে শুরু করে জটিল যে বিষয়গুলো আছে সেগুলো, জটিল বা তার থেকেও কঠিন কিছু বিষয় রয়েছে, গাণিতিক কিছু জায়গা রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজ করে আমি এক্সপ্লেন করে দিয়েছি, জলের মতো সহজ করে একদম বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই অবশ্যই দেখে নিও। ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, ক্লাস ফলো করলেই প্রশ্নবিচিত্রা সলভ করো, তোমাদের স্কুলের পরীক্ষায় যে প্রশ্ন হবে সবগুলো তোমরা অবশ্যই অবশ্যই করতে পারবে। ওকে, যারা দেখোনি 1.1 এর ক্লাস মানে বল ও চাপের যে ক্লাসগুলো আমরা দিয়েছি, যারা দেখোনি অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলো দেখে নিও। দেখবে ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞানের কিন্তু আমরা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি আমাদের চ্যানেলের। প্লেলিস্ট অপশনে গেলেই কিন্তু তোমরা ক্লাস 8 এর পরিবেশের প্লেলিস্ট পাবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। কেমন? তাহলে চলো আমাদের নতুন চ্যাপ্টার, আমাদের পেজ নাম্বার হচ্ছে 17, 17 পাতায় আমাদের শুরু হচ্ছে আমাদের 1.2, সেটা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। দেখো এখানে আমি খুব সহজ করে, যাদের হয়তো বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান বা বিজ্ঞানের সাবজেক্টগুলো আমাদের একটু কঠিন মনে হয়, তারা একটা ক্লাস দেখো, শেষ পর্যন্ত দেখো, খুব সহজ করে আমি এখানে বোঝাবার চেষ্টা করব, সবাই যাতে বুঝতে পারো সেভাবে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করি। দেখো ক্লাসটা কিন্তু ভালো লাগবে। দেখো, আমরা যে কোনো জিনিস যখন দেখছিলাম, যে কোনো জিনিসকে যখন বল প্রয়োগ করতে হয়, তখন আমরা দেখছিলাম যে হাত দিয়ে বল আমরা প্রয়োগ করছি, বা ঘর্ষণ বলের ক্ষেত্রে সেখানে কিন্তু টাচ হয়েছিল, টাচ হয়ে মানে স্পর্শ থাকা অবস্থাতেই কিন্তু বল কাজ করছিল। আমি যদি বোর্ডে বল প্রয়োগ করি, বা আমি যদি একটা বই নিয়ে বইটা এই হাতের উপর বল প্রয়োগ করছে কেন, তার একটা ওজন রয়েছে, সেই ওজনটা নিচের দিকে কাজ করছে, তাই জন্য হাতে আমি যখন ধরে রেখেছি তখন বইটা হাতের উপর বল প্রয়োগ করছে। ওকে, তাহলে টাচ থাকা অবস্থাতেও কিন্তু আমরা অনেকগুলো বলের উদাহরণ পেয়েছি, ঘর্ষণ বল থেকে শুরু করে আরো অনেক বল আমরা বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনে অনেক উদাহরণ পাই, সেখানে কিন্তু টাচ দরকার, টাচ করে বল প্রয়োগ করতে হয়। ড্রয়ার খোলা, ঠেলা, এই সমস্ত জিনিসগুলো, দরজা খোলা বন্ধ করা, পেন দিয়ে লিখছো, ঠেলা টানা, সেখানেও কিন্তু টাচ দিয়ে মানে স্পর্শ করে বল প্রয়োগ করতে হয়। কিন্তু এই চ্যাপ্টারটা দেখো আমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল মানে আমাদের টাচ হবে না, টাচ না করে কিন্তু বল কাজ করবে। যদি আমি এখানে বইটা নিই, এখানে ধরো মার্কারটা রয়েছে, আমি যদি ছেড়ে দিই সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে। কেমন? সঙ্গে সঙ্গে কিন্তু নিচে পড়ে গেল। কেন পড়ে গেল? তার কারণ পৃথিবীর যে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে। আমি যদি ফেলে দিই একদম নিচের দিকে পড়ে যাবে। যখন দেখবে গাছ থেকে পাতা, সেটা কিন্তু উপর দিকে উড়ে পালিয়ে যায় না, পাতাটা কিন্তু নিচের দিকে পড়ে। বা স্যার আইজ্যাক নিউটন, তিনি দেখেছিলেন যে গাছ থেকে যখন ফল মানে অ্যাপেলটা পড়ছে বা ফলটা পড়ছে, সেটা কিন্তু নিচেই পড়ছে। তাহলে কি, পৃথিবী যে কোনো বস্তুকে কিন্তু নিজের কেন্দ্রের দিকে টানে, এবং এখানে কিন্তু টাচ করা দরকার হয় না, স্পর্শ করা দরকার হয় না। এই যে পৃথিবীর কেন্দ্র টানছে, সেটা টানার জন্য একে ধরতে হচ্ছে না, ছেড়ে দিলেই সে পৃথিবীকে মানে পৃথিবী ওই বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে টানছে। এই ধরনের যে বল, সেই বলগুলোকে আমরা কি বলবো? স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, যেখানে আমাদের টাচ করার কোনো প্রয়োজন হয় না, মানে বল প্রয়োগ করার জন্য স্পর্শ করার কিন্তু প্রয়োজন হয় না। তাহলে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ কি হবে? যদি আমরা কিছু উদাহরণ আমাদের অনেক সময় প্রশ্নবিচিত্রা সলভ করতে গেলে আমরা পাই, 2023, 24, 25 এর আগে আমাদের চ্যানেলে আমরা প্রত্যেক বছর প্রশ্নবিচিত্রা সলভ করেছি, সেখানে কিন্তু অনেকবার এই প্রশ্নগুলো পেয়েছি যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের একটি বা দুটি উদাহরণ দাও। তখন তোমরা লিখবে অভিকর্ষ বল। অভিকর্ষ বল, এটাতে কিন্তু স্পর্শ ছাড়া বল কাজ করে। বা মহাকর্ষ বল, এগুলো কি সেগুলো আমরা কিন্তু জানবো। কেমন? মহাকর্ষ বল, এগুলো আমরা ডিটেলসে পড়বো। মহাকর্ষ বল, চুম্বকের মধ্যে, দুটো চুম্বকের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটাও কিন্তু এক ধরনের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। ধরো এটা একটা চুম্বক রয়েছে, এটা একটা চুম্বক, এখানে চুম্বকের উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু। যদি আলাদা আলাদা মেরু হয় তাহলে আকর্ষণ করে, কাছাকাছি আনতে যাবো, এখানে যে আনলাম সাট করে টেনে নিল। তাহলে চুম্বকের দুটো আলাদা মেরু, বিপরীত মেরু, মানে উত্তর একটা দক্ষিণ নিয়েছি, তাহলে পরস্পরকে আকর্ষণ করে। যদি দুটোই উত্তর নিই তাহলে বিকর্ষণ করবে, ঠেলে দেবে দূরে। বা দুটোই যদি দক্ষিণ নিই তবুও ঠেলে দেবে। দক্ষিণ মেরু দক্ষিণ মেরুকে ঠেলে দেবে, মানে বিকর্ষণ করে। উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করে। তাহলে একই মেরু হলে মানে সমমেরু হলে বিকর্ষণ করে, সেটা এক ধরনের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এখানে রাখবো, দূরে সরিয়ে দেবে। কিন্তু আলাদা আলাদা মেরু যদি আনি, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, তাহলে কাছে টেনে নেবে। ওকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আনলে কাছে টানবে। সেটা এইখানে এতটা নিয়ে আসলাম, যেই কাছে নিয়ে আসলাম ধরে এখন টানতে পারছে না, ক্ষমতা নেই, হয়তো চুম্বকটা আমি দুর্বল মানে নিয়েছি। যদি শক্তিশালী নেই তবুও তাহলে দেখবো যে এখানে রাখলে এখানে ঠোসাট করে টেনে নেবে। ওকে, তাহলে এখানে স্পর্শ দরকার হয় না, কাছাকাছি আনলে কিন্তু টেনে নিচ্ছে। তাহলে চুম্বকের চুম্বকের কি বলে সেটাকে কি বল বলবো আমরা? চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল। আকর্ষণ বা বিকর্ষণ বল।
বিকর্ষণ বল ইত্যাদি, কেমন, ইত্যাদি ইটিসি। এগুলো হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ। এবার আমি এখানে লিখে মানে প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে অভিকর্ষ বল। আমাদের প্রশ্ন আসে অনেক সময়, কেমন, অনেক সময় প্রশ্ন আসে যে অভিকর্ষ বল বলতে কি বোঝো। পৃথিবী যে কোনো বস্তুকে কিন্তু তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যে কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তার জন্য পৃথিবীর মানে কাছাকাছি থাকা কোনো বস্তু, পৃথিবীর কাছাকাছি থাকা বস্তু মানে তুমি যদি একটা ক্রিকেট বলকেও জোরে ছুড়ে দাও তাহলে সেটা যত উচ্চতা যাবে সেটাও কিন্তু কাছাকাছি, তাহলে সেখান থেকে আবার বলটা কিন্তু নিচে পড়ে যাবে। বা তুমি যদি 20 তলা একটা বিল্ডিং এ ওঠো, সেখান থেকে যদি একটা পাথর বা কোনো কিছু ভারী জিনিসকে ফেলে দাও, হালকা জিনিস ফেললেও কিন্তু আসবে, তো সেখানে যদি একটা কয়েনও ফেলে দাও সেটা কিন্তু মাটিতে এসে পড়বে। তাহলে পৃথিবী অভিকর্ষ বল কাকে বলে তোমরা লিখবে যে পৃথিবী তার উপরে থাকা বা তার কাছাকাছি থাকা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই বলকে বলা হয় অভিকর্ষ বল। বা এরকম ভাবে বলতে পারো যে পৃথিবী তার কাছাকাছি থাকা বা তার পৃষ্ঠে থাকা কোনো বস্তুকে যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে, যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে সেই বলকে বলা হয় অভিকর্ষ বল। মনে থাকবে। তাহলে পৃথিবী যে কোনো তার কাছাকাছি যে বস্তুগুলো আছে, ফলটা পড়ে যাচ্ছে বা ক্রিকেট বল দূরে উপরে ছুড়ে দিচ্ছে বা পাথর ছুড়ে দিচ্ছে সেটা আবার পড়ে যাচ্ছে, বা উপর থেকে কোনো ভারী জিনিস বা যে কোনো জিনিস যদি ফেলে দিই কোনো বস্তুকে তাহলে সেটা নিচে পড়ে। তাহলে যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানছে, পৃষ্ঠের দিকে টানছে, যে বল দিয়ে টানছে সেটা হচ্ছে অভিকর্ষ বল। মনে থাকবে। এবার আমাদের একটা প্রশ্ন আছে 2 নম্বর আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে আমরা এখানে দেখবো 2 নম্বর সেটা হচ্ছে মহাকর্ষ বল। কেমন, মহাকর্ষ বল। অভিকর্ষ বলের ক্ষেত্রে কি হচ্ছে, পৃথিবী কোনো বস্তুকে মানে পৃথিবীর ওপরে অবস্থিত হতে পারে বা তার কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে। কিন্তু এখানে মহাকর্ষ বলের ক্ষেত্রে মহাবিশ্বের মধ্যে থাকা যে কোনো দুটি বস্তু, মহাবিশ্বের মধ্যে থাকা যে কোনো দুটো বস্তু পরস্পরকে তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর যে বল দিয়ে টানে। ধরো যদি এখানে পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয় আর এটা যদি আমার মানে সূর্য হয়, এটা যদি সূর্য হয়, তাহলে এখানে মহাবিশ্বের মধ্যে থাকা যে কোনো দুটি বস্তু পরস্পরকে টানে, মানে পৃথিবী সূর্যকে টানে এবং সূর্য পৃথিবীকে টানে, এবং এদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর, কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর পৃথিবীও টানছে, এদিকে সূর্যও কিন্তু টানছে। তাহলে মহাবিশ্বের মধ্যে থাকা যে কোনো দুটি, এখানে আমি পৃথিবী এবং সূর্য নিয়েছি, যে কোনো দুটো বস্তু হতে পারে, মহাবিশ্বের মধ্যে থাকা যে কোনো দুটি বস্তুকে মানে যে কোনো দুটি বস্তু কি করে পরস্পরকে যে বল দিয়ে টানে সেটা হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু অভিকর্ষ বলের মধ্যে কি হয়েছিল, দুটো জিনিস একে অপরকে টানছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছিল পৃথিবী। পৃথিবী কোনো জিনিসকে, পৃথিবীর কাছাকাছি থাকা কোনো জিনিসকে যে বল দিয়ে টানছিল সেটা হচ্ছে অভিকর্ষ বল। কিন্তু মহাকর্ষের ক্ষেত্রে এখানে পৃথিবী না হয়ে অন্য যে কোনো জিনিস হতে পারে, যে পৃথিবী এবং সূর্য হলো বা মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটো বস্তু হলো, তারা একে অপরকে যে বল দিয়ে টানে সেটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল মানে যে কোনো দুটো বস্তুর মাঝে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, বা মানে মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের মধ্যে থাকা যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বল দিয়ে টানে সেটা মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলের একটা ভাগ হচ্ছে অভিকর্ষ বল। মহাকর্ষ বল মানে মহাকর্ষ বলের একটা ভাগ হচ্ছে অভিকর্ষ বল। কেন? অভিকর্ষ বলে যেমন পৃথিবী অন্য বস্তুকে টানছে, পৃথিবী হয়তো গাছের পাতা বা ফলকে নিচের দিকে টানছে, তাহলে এখানে দুটো বস্তু হচ্ছে, একটা পৃথিবী একটা অ্যাপেল হতে পারে, ফল হতে পারে, তাহলে পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে যে বল দিয়ে সেটাই তো মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলকে আমরা মহাকর্ষ বলও বলতে পারবো। কেমন? মহাকর্ষ বলের মধ্যে যদি দেখা যায় যে দুটো বস্তুর মধ্যে একটা পৃথিবী হচ্ছে এবং আরেকটা অন্য কোনো বস্তু নিয়ে সেই বস্তুকে পৃথিবী টানছে, তাহলে সেই মহাকর্ষ বলটাকে আমরা অভিকর্ষ বলও কিন্তু বলতে পারবো। বোঝা গেল? তাহলে অভিকর্ষ বল হলে মানে যদি হয় তাহলে সেখানে অবশ্যই একটা পৃথিবী থাকবে এবং পৃথিবী তার মানে পৃথিবী পৃষ্ঠের বা তার কাছাকাছি থাকা কোনো বস্তুকে যে বল দিয়ে টানবে সেটা অভিকর্ষ। আর মহাবিশ্বের মধ্যে থাকা যে কোনো দুটো বস্তুকে মানে বস্তু তারা পরস্পরকে যে বল দিয়ে টানে তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর, সেটা হচ্ছে মহাকর্ষ বল। ওকে, এবার মহাকর্ষ বলের ক্ষেত্রে দেখো, মহাকর্ষ বলটাকে এখানে দিয়েছে পেজ নাম্বার 17 এর মাঝামাঝি জায়গায় লিখেছে যে মহাকর্ষ বলের ক্ষেত্রে বিজ্ঞানী আইজ্যাক নিউটন, টেক্সট পড়বে, টেক্সট পড়লেই কিন্তু সমস্ত প্রশ্নের আনসার করতে পারবে। কেমন? টেক্সটটা ভালো করে পড়তে হবে এবং জানতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যারা জানো না প্রথমবারে অবশ্যই ক্লাস 8 এ উঠবে, প্রথমবারই উঠবে। কেমন? ক্লাসগুলো ফলো করো, আমি এখানে প্রশ্নবিচিত্র সলভ করে দেবো, তোমাদের সাজেশনটা সমস্ত কিছু তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। আর আমাদের পেড গ্রুপ আছে, তোমরা পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো, তাহলে পরিবেশ বিজ্ঞান এবং ম্যামের ইতিহাস ভূগোল এই তিনটে বিষয়ে তোমরা কিন্তু নোটস পাবে। ওকে, নোটস পাবে, পরীক্ষার আগে সাজেশন পাবে, সাজেশন আনসার সমস্ত কিছু পাবে, মানে এই তিনটে বিষয়
পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই তিনটে নিয়ে কিন্তু তোমাদের ভাবতে হবে। পুরো একদম 100% প্রিপারেশন তোমরা আমাদের এখান থেকে নিতে পারবে, এবং মাসে মাসে একদমই ন্যূনতম চার্জ রাখা হয়েছে। দেখবে ক্লাস 8 এর হয়তো মাসে মাসে 140 টাকা করে রাখা হয়েছে, চাইলে অ্যাডমিশন নিতে পারো। ওকে, তাহলে মহাকর্ষ বলের ক্ষেত্রে বলছে যে এফ, যেটা মহাকর্ষ বলের মান, সেটা ক্যাপিটাল জি ইনটু m1 ইনটু m2 বাই এখানে ডি স্কয়ার, m1 ইনটু m2 বাই ডি স্কয়ার। m মানে কি, এখানে এই f মানে কি, f মানে ফোর্স, এখানে f হচ্ছে মহাকর্ষ বল, f হচ্ছে মহাকর্ষ বল। g মানে কি, g মানে এখানে হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, কেমন, g হচ্ছে এখানে সর্বজনীন, সর্বজনীন মানে ইউনিভার্সাল। কেন বলা হয় সেগুলো অবশ্যই আমরা জানবো। সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক বলা হয় ক্যাপিটাল জি, এটা বড় হাতের জি, মনে রাখবে। ওকে, m1 m2 কি, দুটো বস্তুর ভর, কেমন, m1 ও m2 হলো দুটি বস্তু কণার ভর, বস্তু কণার ভর। যখনই এরকম সমীকরণ লিখবে তখন অবশ্যই কোনটা কি সেটা লিখে দিতে হবে, যদি না লেখো নম্বর কিন্তু কাটা যাবে, এবং উঁচু ক্লাসে গিয়ে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু নাম্বার কাটা যাবেই যাবে। তাই জন্য যখন সমীকরণ লিখবে কোনটা কি সেটা তোমাদের লিখে দিতে হবে। বস্তু কণা দুটির মধ্যে, বস্তু কণা দুটির মধ্যে সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, কেমন, মানে দুটো বস্তুর মাঝে একদম স্ট্রেট লাইন, সরল রেখা বরাবর যে দূরত্ব দুটো বস্তুর মাঝখানে যে সরল রৈখিক দূরত্ব, সেটা হচ্ছে স্মল হাতের ডি। ডি মানে হচ্ছে ডিসটেন্স, কেমন, এফ মানে হচ্ছে ফোর্স, ফোর্সকে আমরা বলি বল, তাহলে মহাকর্ষ বল। জি হচ্ছে ইউনিভার্সাল, মানে কনস্ট্যান্ট, এখানে ইউনিভার্সাল, এখানে আমাদের কনস্ট্যান্ট, কেমন, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এবং m1 m2 এগুলো মাস, ভর, বস্তুকণা ভর, এবং ডি হচ্ছে ডিসটেন্স, মানে বস্তুকণা দুটির মাঝে সরলরৈখিক দূরত্ব। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা যেটা বলছি জি সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হচ্ছে এটাকে, এটাকে কেন এরকম নাম বলা হয়, এর সংজ্ঞা কি, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে। ওকে, তাহলে তোমরা লিখবে যে একক ভরের যদি দুটো বস্তু কণা নিই আমরা, একক ভরের দুটো বস্তু কণা তারা পরস্পরকে যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেই বলটাকে বলা হয় সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ওকে, তাহলে একক ভরে তোমরা লিখবে যে একক ভরে দুটি বস্তু কণা তাদের মানে যে বল দিয়ে, কেমন, একক ভরে দুটি বস্তু কণা অবশ্যই একক দূরত্বে থাকতে হবে, লিখবে একক ভরে দুটি বস্তু কণা একক দূরত্বে থেকে একে অপরকে যে বল দিয়ে তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে, সেই বলটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। ওকে, এবং মহাকর্ষ ধ্রুবকের মানটা জিজ্ঞাসা করে, এর মান কত, মহাকর্ষ ধ্রুবকের মান অনেক সময় স্কুলে জিজ্ঞাসা করা হয়, মানে স্কুলের পরীক্ষা, সেটা হচ্ছে 6.67 ইন, নিচে থাকে 10⁻11, ওকে, নিউটন মিটার স্কয়ার, আর নিচে হচ্ছে কেজি স্কয়ার। দেখো তোমাদের বই আমি দেখাচ্ছি, দেখো 17 পাতার নিচের দিকে দেওয়া হয়েছে 6.67, নিচে আছে 10⁻11, উপরে নিউটন মিটার স্কয়ার, নিচে কেজি স্কয়ার। এটাকে এরকম ভাবে তোমরা লিখতে পারো, এটাকে লিখতে পারো 6.67 10⁻11, উপরে যদি নিয়ে যাও তাহলে 10⁻−11 হয়। ওকে, উপরে আছে নিউটন মিটার স্কয়ার, কেজি স্কয়ার রয়েছে, কেজি স্কয়ারটাকে তোমরা লিখতে পারো কেজি টু দি পাওয়ার -2, কেজি টু দি পাওয়ার -2, এরভাবে লেখা যায়। বা এই এককটাকে কিভাবে লেখা যায়, বা 6.67 ইনটু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, যদি -2 না দিতে যাও তাহলে পার কেজি স্কয়ার। এরকম ভাবে কিন্তু আমাদের এই মহাকর্ষ ধ্রুবকের মানটা লিখতে হয়। তো মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞাটা আরেকবার বলে দিই, যে একক ভরের দুটি বস্তু কণা, একক ভরের দুটি বস্তু কণা যদি একক দূরত্বে থাকে, তাহলে তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর যে বল কাজ করে, বা তারা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা দ্বারা পরস্পরকে যে বল মানে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে, সেটাকে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে। এবং এখানে আমরা প্রশ্ন আরেকটা করতে পারি যে জি কে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে কেন, জি কে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে কেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা লিখবে যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় একই থাকে, কোথাও কিন্তু পরিবর্তন হয় না। পৃথিবীর যে কোনো জায়গাতে যাও, বিশ্ব ব্রহ্মাণ্ডের তোমরা যে কোনো জায়গায় যাও না কেন, জি এর মান যেটা আমরা বার করলাম এখানে 6.67 ইনটু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এর মানটা সব সময় পৃথিবীর বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় একই থাকে, কোথাও কিন্তু পাল্টায় না। এই কারণে একে ইউনিভার্সাল মানে
সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কিন্তু বলা হয়। ওকে, তো লিখবে যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গাতেই একই থাকে, কোথাও কিন্তু পরিবর্তন হয় না, তাই জি কে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। ওকে, নেক্সট আমাদের দেখো এখানে ছবি দেওয়া হয়েছে, এখানে একটা ইয়েলো বক্সের মধ্যে দেওয়া হয়েছে যে সপ্তম শ্রেণীতে ভূগোল পড়তে গিয়ে তোমরা জেনেছো কোনো বস্তুকে যদি আমরা 11.2 কিমি পার সেকেন্ড, সেকেন্ডে 11.2 কিলোমিটার যাবে, ভাবো কত বেগ, সেকেন্ডে 11.2 কিলোমিটার যাবে। এত বেগ যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে পৃথিবী যত তুমি হয়তো উপরে যাওয়ার চেষ্টা করছো তুমি নিচে পড়বেই, তাই না? উপরে গেলে নিচে পড়বেই, যেহেতু অভিকর্ষ বল মানে অভিকর্ষ বলের সাহায্যে পৃথিবী যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে, তাই তো? তাহলে রকেটগুলো যদি আমরা দেখি, রকেটগুলো কি করে পৃথিবী বায়ুমণ্ডলকে ছেড়ে বাইরে বেরিয়ে চলে যায়, অভিকর্ষ বলকে ছাড়িয়ে কি করে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে অভিকর্ষ বলকে কাটাতে গেলে কত বেগ সৃষ্টি করতে হবে? সেকেন্ডে 11.2 কিলোমিটার, কেমন 11.2 কিলোমিটার, এত বেগ যদি আমরা সৃষ্টি করতে পারি, মিনিমাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড, সেকেন্ডে 11.2 কিলোমিটার যদি বেগ সৃষ্টি করতে পারি, তাহলে রকেট বল বা যে কোনো বস্তু সেটা মানে পৃথিবীর অভিকর্ষ বলকে কাটিয়ে বাইরে একদম মহাশূন্যে চলে যাবে। ওকে, বাইরে বেরিয়ে যাবে, অভিকর্ষ বলকে কাটিয়ে বায়ুমণ্ডলকে ছাড়িয়ে একদম বাইরে চলে যাবে। ওকে, এই যে বেগ মিনিমাম, ন্যূনতম যে বেগ সৃষ্টি করলে কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষ বলকে কাটিয়ে বাইরে চলে যায়, সেই বেগটাকে কি বলা হয়? সেই বেগটাকে বলা হয় মুক্তি বেগ। মুক্তি বেগ বা ইংরেজি থেকে বলা হয় এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি, এসকেপ মানে বেরিয়ে যাওয়া, ছাড়িয়ে যাওয়া, আর ভেলোসিটি মানে বেগ। প্রশ্ন আছে যদি যে মুক্তি বেগের মান কত, তাহলে তোমরা লিখবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, এরপরে আমরা এখানে দেখব এই যে এখানে দেখো, এখানে বলছে যে পরের পাতায় দেখো, 18 পাতায় ধরা যাক m1 এবং m2 ভরের দুটি বস্তু কণার মধ্যে দূরত্ব d এবং তারা পরস্পরকে f বল দিয়ে আকর্ষণ করে, তাহলে আমরা যে সূত্রটা পেয়েছিলাম f মানে g ইনটু m1 m2 বাই d স্কয়ার, m1 ইনটু m2। বস্তু কণা দুটির ভর মানে ভর m1 m2 যদি কোনো পরিবর্তন ঘটছে না, মহাকর্ষ ধ্রুবক স্থির, তাহলে g m1 m2 কি কোনো পরিবর্তন হচ্ছে? এই অবস্থায় যদি বস্তু দুটির মাঝের দূরত্ব d বাড়ানো হয় তাহলে কি পরিবর্তন হবে? দূরত্ব বাড়লে কি হবে খেয়াল করো। ধরো এই g m1 m2 এগুলোকে গুণ করে, তুমি সাপোজ তোমার বোঝার জন্য বলছি আমি, ধরো 100 হয়েছে, উপরকার এগুলো গুণ করে কত হয়েছে? 100। ওকে, এবার d যে দূরত্ব সেটা ছিল 1 ছিল হয়তো, তাহলে 1 স্কয়ার হবে, d স্কয়ার ছিল, তাহলে 1 স্কয়ার। পরে আমি দূরত্বটাকে বাড়িয়ে দিয়েছি, কত করেছি? 2 করেছি, 2 করেছি, হয়তো 1 কিলোমিটার দূরত্বে ছিল দুটো বস্তু, এবার 2 কিলোমিটার করেছি, তাহলে 2 স্কয়ার কত? 2 স্কয়ার দিয়ে ভাগ করতে হবে এটাকে। এবার তুমি যদি 5 কিলোমিটার করো, 5 কিলোমিটার, তাহলে দূরত্ব আরো বাড়িয়ে দিলাম, নিয়ে 5 কিলোমিটার করলাম, তাহলে বলের মানটা কি হবে? বলের মানটা কি হবে? আমি একটা জিনিস দেখছি, চেক করে এখানে বলের মানটা কি পরিবর্তন হচ্ছে। ওকে, সেটা আমরা চেক করছি। যখন জি m1 m2 মানে m1 m2 দুটো বস্তু নিয়েছি যাদের ভর একদম ফিক্সড আমরা ধরে নিয়েছি, m1 যেটা ভর সেটা গুণ করেছি, এটাও গুণ করেছি, জি গুণ করেছি, এবার 100 হয়ে গেছে ধরো। আর দুটো বস্তু মাঝের দূরত্ব 1 কিলোমিটার, তো এখানে 1 বসালাম। এবার 100 1 স্কয়ার তো একই হয়, একে ভাগ করব তাহলে 100, এত আমার নিউটন আসছে। ওকে, এবার এটাকে যদি ভাগ করি আমি, 2 স্কয়ার মানে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে 4 25 100। এবার এটাকে দেখো, 5 5 25, 25 দিয়ে ভাগ করো তাহলে 4 উত্তর হচ্ছে। মানে এই নিচের জিনিসটা বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে এই জিনিসটা কমে যাচ্ছে, এই জিনিসটা কমে যাচ্ছে মানে কি? বল কমে যাচ্ছে। তার মানে এই দুটো বস্তু যদি আমি কাছে রাখি তাহলে মহাকর্ষ বলের মান বেশি হবে, যত দূরত্বে যাবে মহাকর্ষ বলের মান কমতে থাকবে, তাই না? কমতে কিন্তু থাকবে। এবার দেখো, তাহলে আমরা দেখলাম হয়তো 1 কিলোমিটার দূরত্বে ছিল, তাহলে মহাকর্ষ বলের মান 100 হচ্ছিল। পরে যখন আমাদের আরো দূরে চলে গেল, 2 কিলোমিটার দূরে চলে গেল, তখন 25 মহাকর্ষ বলের মান হচ্ছিল। এবার যখন 5 মানে আমাদের 5 কিলোমিটার দূরে চলে গেল, বস্তু দুটো আরো দূরে চলে গেল, তখন কিন্তু মহাকর্ষ বলের মান আরো কমে গেল, 4 হয়ে গেল। তার মানে দুটো বস্তু কণাকে যদি আমরা দূরে সরাই তাদের মধ্যে আকর্ষণ বল কি হয়? কমে না বাড়ে? কমে। কেমন? দুটো বস্তু কাছে দূরে সরে গেলে মহাকর্ষ বলের মান কমবে,
কাছে এলে তাদের মধ্যে আকর্ষণ বল মানে মহাকর্ষ বল কিন্তু বাড়বে। কাছে এলে আকর্ষণ বল বাড়বে, দূরে গেলে আকর্ষণ বল কমে যাবে। তাহলে প্রশ্ন যে এই দূরে সরাচ্ছি, সরাতে 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 যদি অনেক দূরে সরিয়ে দিই, প্রচুর অনেকটা দূরে অসীম দূরত্ব সরিয়ে দিই, তাহলে কি তাদের মধ্যে এই মহাকর্ষ বলে এফ এর মানটা শূন্য হবে? হবে না। এই বড় জিনিস দিয়ে ভাগ করো, 1 কোটি বা তার থেকে বেশি বড় জিনিস দিয়ে ভাগ করার নিচে 100 কে ভাগ করো, একটা মান তো আসবে, শূন্য হবে না। 0.0000 এরকম ভাবে একদম 100টা 200টা শূন্য হয়তো হয়ে গেল, তারপর কিছু একটা মান আসলো, কিন্তু মান আসবে, শূন্য কিন্তু কখনোই হবে না। কেমন? অসীম দূরত্বে চলে গেলে মহাকর্ষ বলের মান প্রচুর কমে যাবে। দুটো বস্তুকে যদি অনেক দূরে সরিয়ে দাও, মহাকর্ষ বলের মান অনেক 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 কমে যাবে। প্রচুর ক্ষীণ আকর্ষণ বল, একদমই নগণ্য আকর্ষণ বল, কিন্তু মহাকর্ষ বল থাকবে, শূন্য কিন্তু হয়ে যাবে না, জিরো কখনোই কিন্তু হতে পারবে না। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, শূন্য কিন্তু হবে না। অসীম দূরত্ব পর্যন্ত লেখা আছে এখানে যে যে কোনো বস্তু মহাকর্ষ প্রভাব অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে। অনেক দূরত্ব হলেও ক্ষীণ, ক্ষীণ মানে একদম ন্যূনতম, একদম সামান্য আকর্ষণ বল হলেও কিন্তু থাকবে, কখনোই কিন্তু সেটা শূন্য হবে না। একটা গাণিতিক সমস্যা দিয়েছে, আমি এটা মুছে দিয়ে যে গাণিতিক সমস্যাটা এখানে দেওয়া হয়েছে সেটা আমি এখানে এক্সপ্লেন করব। কেমন? গাণিতিক সমস্যাটা আমরা এখানে দেখব, নিয়ে আমাদের এই আজকের ক্লাসটা কমপ্লিট করব। কেমন? গাণিতিক প্রশ্নটা দেখে নাও। ভালো ভালো স্কুলগুলোতে কিন্তু এই গাণিতিক প্রশ্নটা আসে, বই থেকে এই গাণিতিক প্রশ্নটাই দিয়ে দেয়। প্রশ্ন বিচিত্রাতেও দেখবে, প্রশ্ন বিচিত্রা তো এখনো বেরোয়নি, জানুয়ারি মাসের কখনো শেষ দিকে বেরোয়, কখনো ফেব্রুয়ারি মাসের শুরুতে বেরোয়, এরকম। কেমন? মোটামুটি জানুয়ারি মাসের শেষ দিকে বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার কথা। কেমন? যেটা প্রশ্ন বিচিত্রা, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা, সেটা জানুয়ারি মাসের শেষ দিকে মোটামুটি বেরিয়ে যায়। যাই হোক, বেরোক, আগে আমরা ক্লাস বুঝবো, তারপর আমরা প্রশ্ন বিচিত্রা সলভ করব। কেমন? শুধু প্রশ্ন বিচিত্রা উত্তর দেখে নিলাম কিন্তু কিছুই বুঝলাম না আনসার, তাহলে তো আমাদের বেকার হয়ে গেল। শুধু আনসার দেখাই থাকলো, কোন পেজে কোনটা রয়েছে শুধু দেখা থাকলো, বোঝা হলো না। কিন্তু আমি দেখবে প্রত্যেক বছর প্রশ্ন বিচিত্রার উত্তরগুলো বুঝিয়ে দিই, যাতে করে বোঝা থাকলে আর ওই জিনিসটা দুবার দেখতে হবে না, সেটা তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। ওকে, এখানে বলেছে সমান ভরে দুটি বস্তু কণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলো, তাদের মাঝে দূরত্ব 5 গুণ করা হলো। ভালো করে বোঝো। ধরে একটা বস্তু কণা ছিল, এই একটা বস্তু কণা ছিল, নিয়ে মাঝে যা দূরত্ব ছিল, পরে বলছে যে একটার ভর একই রেখেছে, অপরটির ভর 3 গুণ। পরে কি করা হয়েছে? এই ভরটা যা আছে তাই করেছে, আর এই বস্তুটাকে ধরো করে দিয়েছে কি, এই বস্তুটাকে আমার 3 গুণ করে দিয়েছে, 3 গুণ বড় করে দিয়েছে। ভরটা কি করে দিয়েছে? এখানে 3 গুণ, এটাকে 3 গুণ বড় করে দিয়েছে, এখান থেকে 3 গুণ বড় করে দিয়েছে। আর দূরত্ব কি করেছে? দূরত্ব বলছে দূরত্ব 5 গুণ করা হলো, 5 গুণ। তাহলে যা ছিল, আমি 5 গুণ আঁকছি না, মানে তোমাদের লিখে দিচ্ছি যে এই দূরত্বটা 5 গুণ হয়ে গেছে। আগে যা ছিল হয়তো 1 কিলোমিটার ছিল, এখন 5 কিলোমিটার দূরে তাদের রেখেছে। ওকে, ধরো এই বস্তুটা ছিল, সাপোজ এই বস্তুটা ছিল 1 কেজি, এটা ছিল 2 কেজি। পরে এদের এইটাকে 1 কেজি 1 কেজি রেখেছে, আর বলছে একটা বস্তুর ভর অপরিবর্তিত রেখেছে, মানে যা ছিল তাই আছে। আর একটা বস্তুর ভরকে 3 গুণ করেছে, তাহলে 2 কেজি ছিল, এটা এখন কত হয়ে গেছে? 3 2 6 কেজি। মাঝের দূরত্ব হয়তো ছিল 1 কিলোমিটার, পরে বলছে তার 5 গুণ করেছে, মানে 5 কিলোমিটার হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে মহাকর্ষ বলের মান কিরকম ভাবে পরিবর্তিত হবে, কেমন হবে? তো এখানে প্রথমে মহাকর্ষ বল যেটা ছিল, প্রথমে F1 মানে হচ্ছে, সূত্র তোমরা জানো, জি m ইনটু m1 ইনটু m2 বাই d স্কয়ার, এটা সূত্র m1 ইনটু m2 বাই d স্কয়ার। প্রথমে যেটা ছিল, আচ্ছা 1 মিনিট, দুটো বস্তুরই বলেছে সমান ভরের, তাহলে এটাও 1 কেজি ছিল। কেমন? এটাও 1 কেজি ছিল, পরে যখন 3 গুণ করলো মানে 3 কেজি হলো। সরি, এটা আমি এটা বুঝতে পারিনি, এখানে সমান ভর বলেছে, সমান ভর, তাহলে এটাও 1 কেজি ছিল, এটাও 1 কেজি ছিল। কেমন? দুটো বস্তুই 1 কেজি ছিল, দুটো বস্তুই 1 কেজি ছিল। কেমন? নিয়ে পরে একটা 1 কেজি রেখেছে, আর আরেকটাকে 3 গুণ করেছে, মানে 3 কেজি করেছে। এবার ঠিক আছে, তো দুটো বস্তুর ভরই সমান, তাহলে এটা m হলে এটাও m, তাই না? m1 আর m2 লিখবো না, এটাও m1 হলে এটাও m1, এটাও m2 হলে এটাও m2, তো আমি দুটোকে m লিখেছি, যেটা এখানে বইয়ে দেওয়া হয়েছে। তাহলে সমান g বসাবো, এবং m ইনটু m মানে কি? m স্কয়ার, আর নিচে আছে d স্কয়ার। এটা আমার প্রথম কেসে F1। দ্বিতীয় ক্ষেত্রে বল কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে F2, সূত্র হচ্ছে কি, g m1 ইনটু m2, m1 ইনটু m2, তাই m1 তো m1 মানে m আছে, m পরেরটা কত হয়েছে? m টা 3 গুণ করা হয়েছে, তাহলে পরেরটাতে এই m টা কত হয়ে গেছে? 3m। দূরত্ব কত হচ্ছিল? প্রথমে যদি d ছিল, পরে 5 গুণ করেছে, তাহলে 5d হয়ে গেছে, 5d। প্রথমে d ডিসটেন্স ছিল, ধরো এইটাকে এরকম ভাবে নালে যদি d লিখে, তাহলে পরে 5 গুণ করেছে, মানে 5d করে দিয়েছে ডিসটেন্সটাকে, দূরত্বটাকে, তাহলে পরে 5d তার স্কয়ার, d স্কয়ার মানে 5d স্কয়ার লিখতে হবে এখানে।
এটা কত হচ্ছে জি কত হচ্ছে দেখো এম ইন্টু এম কত হয় এম স্কোয়ার ইন্টু 3 পড়ে আছে এখানে 5 স্কোয়ার কত 5 5 25 আর এটা ডি স্কোয়ার। এবার এই 3 আর 25টাকে একদিকে নিয়ে আসো আর এখানে জি এম স্কোয়ার আর ডি স্কোয়ারটাকে আলাদা রাখলাম। তাহলে 3 আছে 25 আছে আলাদা রাখলাম, জি রাখলাম, এম স্কোয়ার আর ডি স্কোয়ার নিচে রাখলাম। এবার এই জিনিসটা খেয়াল করো জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার, এই জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার মানে কি f1। তাহলে এখানে আমরা বসাতে পারবো 3 এর 25 গুণ f1 মানে কি, মানে হচ্ছে যে এইখানে এই 2 নাম্বার দ্বিতীয় ক্ষেত্রে বলটা কি হয়ে গেছে, প্রথম ক্ষেত্রে যে বলটা কাজ করছিল দুটো বস্তুর মাঝখানে তার 3 এর 25 অংশ হয়ে গেল। বলটা কি হয়ে গেল 3 এর 25 অংশ বা 3 এর 25 গুণ, 3 এর 25 গুণও বলতে পারি। কেমন? তাহলে এখানে বলছে যে বস্তু কণা দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের এত অংশ বা এত গুণ হবে, এত গুণ হবে, এত গুণ হবে। আগে যা ছিল f1 ছিল প্রথমে, তার কত গুণ হলো 3 এর 25 গুণ হলো। এখন মহাকর্ষ বল দুটো বস্তুর মাঝে কত হলো 3 এর 25 গুণ হলো। আগে যা ছিল তার 3 এর 25 গুণ হলো। ওকে, তার মানে এখানে কমে গেল, মহাকর্ষ বলটা কমে গেল। কারণ কি একটা হয়তো ভর বাড়িয়েছি তাহলে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে যেহেতু দূরত্ব অনেক গুণ বাড়িয়ে দিয়েছে 5 গুণ, দূরত্ব বাড়লে মহাকর্ষ বলের মানটা কমে, তাই জন্য এখানে কিন্তু কমে গেল। ওকে, তো এই ছিল আমাদের এই আজকের ক্লাস, মানে পেজ নাম্বার 18 পর্যন্ত আমরা আলোচনা করলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পুরনো ক্লাসগুলো তোমরা ক্লাস 8 পরিবেশ বিজ্ঞানের যে প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি সেখান থেকে অবশ্যই দেখে নিও। ওকে, আর যদি তোমাদের ক্লাস চলাকালীন কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে, তাহলে নেক্সট ক্লাসে আমি সেই জিনিসগুলো বুঝিয়ে দেবো। ওকে, আমাদের যেটা ফ্রি হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল মেনলি, সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো। ওকে, টেলিগ্রাম গ্রুপও রয়েছে, তাহলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। সেখানে শুধু আমরা ভিডিওর আপডেটগুলো দিই, আর সেখানে কিন্তু আমরা পিডিএফ এর নোটগুলো পাঠাই না। নোটসগুলো শুধুমাত্র যারা ওই মাসে মাসে মান্থলি ফি দেয়, মান্থলি ফি রয়েছে তোমাদের ক্লাস 8 এর ক্ষেত্রে 140 টাকা করে, সেই মান্থলি ফি যারা দেয় তাদের আলাদা হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে, শুধু তাদেরকে নিয়ে ক্লাস 8 এর আলাদা, ক্লাস 9 10 ক্লাস 7 কেমন 7 8 9 10 প্রত্যেক আলাদা আলাদা গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু আমরা নোটসগুলো পাঠাই। নোটসগুলো কিন্তু আমরা সরাসরি কাউকে দিই না, শুধুমাত্র গ্রুপের মধ্যে যারা রয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হয়। ওকে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, তাহলে পেড গ্রুপে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর এমনি যেটা হোয়াটসঅ্যাপ আমাদের চ্যানেল রয়েছে বা টেলিগ্রাম, সেগুলোতে তোমরা যুক্ত হতে পারো। তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো কিন্তু তোমরা সেখানে জানাতে পারো। ওকে, বা আমাদের ভিডিওর যে কোনো আপডেট বা অনেক কিছু ইনফরমেশন কিন্তু আমরা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল বলো বা টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে থাকি। ওকে, তাহলে সেখানে তোমরা কিন্তু যুক্ত হয়ে থাকতে পারো। ওকে, তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।